লাইভের শুরুতে বলি, যদি আপনারা শুনেন কোনো কারণে আমি দুনিয়াতে নাই, তাহলে আপনারা বুঝে নেবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে মেরে ফেলার। প্রতি মুহূর্তে আমাকে হুমকি দিতেছে নানানভাবে, নানান জন দিয়ে, নানান রকম করে। সে আমাকে মানে তার একটা ইন্টারভিউ দেখছেন হয়তো আপনারা, যেখানে সে বলছে যে ভিডিওটা তার না, সেই ভয়েসটা যদি তার হয়, বিচার যা হবে সেটা সে মেনে নিবে। বিচার যার হবে, বিচার মানে সরি, যদি ঘটনাটা সত্য হয়, কি বলছে আমরা একটু শুনি। আসেন, আমি আর পারতেছি না, যদি আমাকে মেরে ফেলে আমি মরে যাবো, কিন্তু আমি সত্যটা বলে মরি, মিথ্যা দিয়ে মরতে চাই না, সত্যটা বলে মরি। আচ্ছা, সে কি বলছে? যেখানে আমি রাসেল মিয়াকে খুঁজতে আপনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আসলে আমাকে পাবেন, প্রযোজক সমিতিতে আসলে পাবেন, পরিচালক সমিতিতে আসলে পাবেন। এফডিসির গেটে এসে যদি জিজ্ঞেস করেন যে আমি রাসেল ভাইয়ের সাথে দেখা করতে চাই, আপনার ব্যবস্থা হয়ে যাবে। আমি শুধু এইটুকু বলবো, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এই কণ্ঠটা আমার, তাহলে উনি আমাকে যে শাস্তি দিবে মাথা পেতে নিব। এটা আমি একটা চক্রান্তের শিকার। আমার ইউটিউবে চ্যানেল আইতে আমার নাটক, একাধিক নাটক এবং 2-3টা সিনেমা আছে। আমার ভয়েসটা আপনার মিলায় দেখবেন যে ওইটা আমার কিনা। যদি ওইটা আমার হয়, আপনারা যদি প্রমাণ করতে পারেন, আর আমি যদি সত্যি এমন চরিত্রের মানুষ হই, তাহলে আমি মনে করি আমি রাসেল মিয়ারও বিচার হওয়া উচিত। আমি রাসেল মিয়া রিক্সা দিয়ে চলি। ওকে, তো উনি বলছে যে যদি ওনার কণ্ঠটা সত্যি হয়, তাহলে ওনাকে যে শাস্তি দেওয়া হবে এবং ওনার শাস্তি হওয়া উচিত। আচ্ছা, ওনার শাস্তি হওয়া উচিত এটা উনি বলছে। ভিডিওটা কই? ভিডিওটা উনি পবিত্র কোরআন শরীফ শপথ করায় আমার মোবাইল থেকে, আমার ভাঙা মোবাইলগুলো নিয়ে আসো। আমি যেই দিন ভিডিওটা পাবলিশ করি রাতে, তার পরের দিন তাহাজ্জুদ পড়ে আমি, যেদিন পাবলিশ হয় সেদিন তাহাজ্জুদ পড়ে আমি ঘুমাই। ফজরের সময় আমি ঘুমাই, রাতের বেলা আমি নামাজ পড়ি, ঘুমাই। ভোরবেলাও না, অ্যারাউন্ড ফজরের নামাজ মিস হয়। তারপরে আমি জোহর পড়ি, জোহর পড়ে আমি নিকাব পরা ছিলাম, নামাজের সাদা রঙের নিকাব পরা ছিলাম। ঠিক তখন আমার নিচের সিকিউরিটি গার্ড, তারাও সাক্ষী আছে, একটু দারোয়ানের বউরে একটু আসতে বলো, বলো কি আম্মু ডাকছে, লোক পাঠাইতে বলো। হ্যাঁ, তারা না, আমার আইডি হ্যাক হয়েছে, আগে আপনারা শুনেন, কথা শুনেন। পরবর্তীতে সে বাসায় আসে, নিচে সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে বাসায় আসে। বাসায় এসে উপরে এসে বেল দেয়। আমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে, গেটের বাইরে বেল দেয়। দরজা না খুললে তাৎক্ষণিক সে দরজারে মানে বাইরে ভাঙে। তো যেহেতু আমার জায়ান, আমার যারা ছোট, বলো দারুণের বোর্ডে ডাকতে। হ্যাঁ, তো আমার যেখানে আপনাদের মানে আমার যেই জায়ানকে যে রাখে খালামণি, সেতু আন্টি, সে হচ্ছে কোনোভাবে পানি নিয়ে আসো, সে হচ্ছে কোনোভাবেই মানে এত জোরে জোরে ধাক্কাইতেছিল যে আমি যে বিল্ডিংটাতে থাকি, অ্যাপার্টমেন্টটাতে থাকি, অ্যাপার্টমেন্টের নিচ তালা থেকে একেবারে উপর তালা পর্যন্ত শব্দ যাচ্ছিল। দরজা লিটারালি ভাঙা ফেলবে। সে শিবির নেতা, সে বলতেছে সে শিবির নেতা, সে দরজা ধাক্কায় ভাঙা ফেলবে। দরজা খোল। ফাইনালি যখন দরজা খোলা হইলো, আমি বর্ষা সাদা রঙের হিজাবটা, নামাজের হিজাবটা পরে আমি গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খোলা মাত্র সে আমাকে এমন মারা মারলো আমার হাতে। এই যে রুমের এখানে এসে আমার এই ফোনটা আপনারা দেখছেন হয়তো, এই ফোনটা আমার ছিল হাতে। হ্যাঁ, এই ফোনটা ভাঙছে, দেখেন কিভাবে ভাঙছে। আর এই ফোনটা দেখেন, এই ফোনটা আমার হাতে আপনারা দেখছেন। হ্যাঁ, এই 2টা ফোন ভাঙছে। এই কর্নারটার মধ্যে আমাকে ফালায়া ইচ্ছা মতো মারছে, এমনভাবে মারছে। আমার কাছে এভিডেন্সও আছে, আমি দেখাচ্ছি। এইটা কই ডাক্তারের, এই যে ঢাকা মেডিকেলের, সেতনকে দিতে বলো। হ্যাঁ, ঢাকা মেডিকেলের এটা দাও। আমি জানি সবাই আমাকে ভুল বুঝতেছেন, আমার এখন সে ভয় দেখাইতেছে আমার যদি মাইরা ফেলবে। হ্যাঁ, তাহলে আবিরের কাছে ফাইল, ডাক্তারের ফাইল দেখো। কে? দাঁড়ানবো বাজারে। আচ্ছা, আমি কথা বলতে থাকি, উনি আসবে। হ্যাঁ আপু, করেছি। অ্যাডভোকেট রাহানা ঋতু আপু, করেছি বলেই এখন আমি কথা বলছি। হ্যাঁ, সে আমাকে এবং মারতে আমাকে ওই অবস্থায় টেনে একটা বাসায় নিয়ে গেছে। সেই বাসায় নিয়ে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করাইছে আমি যাতে কোনোদিন মুখ ফুটে না বলি যে ওই ভিডিও আমার। হ্যাঁ, এই যে দেখেন ডাক্তার রিপোর্ট, এই যে ঢাকা মেডিকেল, তারপরে হচ্ছে এই যে খিদমা,
তারপরে হচ্ছে গত কয়দিন আগে যে লাস্ট মাসে এই যে, ঠিক আছে, আরেকটা রিসিট, ওটা হচ্ছে মানে আইন প্রশাসনের কাছে ওইটা। আচ্ছা, তো পরবর্তীতে কথা বলতে দাও, আমি ভুলে যাবো, আমার খারাপ লাগতেছে অনেক, আমার কথা বলতে দাও, তুমি যাও এরুম থেকে যাও, ভালো লাগছে না, খারাপ লাগতেছে, বলো না। তারপরে সে না না আপু, অনেক অনেক খারাপ, রাতের পর রাত, দিনের পর দিন আমাকে এমন ভাবে মার, 2 দিন বিয়ের 2 দিন 3 দিন পরে তার টাকা দরকার, তার টাকা লাগবে, সে আমাকে যখন বিয়ের প্রস্তাব দেয়, কিভাবে বিয়ের প্রস্তাব দেয় চলেন আমরা একটা একটা করে দেখি, নাহলে আমি কথা ঘুরায় ফেলবো। আগেই বলি ওই ভিডিওটা আগে, হ্যাঁ আচ্ছা ওই ভিডিওটা আগে দেখি। এই যে ভিডিওটা তো আমার কাছ থেকে ডিলিট করায় ফেলছে, কারণ আমি কোরআন শরীফ শপথ করছি, ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট করায় ফেলছে। এই যে সেই ভিডিওটা, আপনারা শুনেন, দেখেন, এই যে সেই ভিডিওটা, এই যে এটা কি টিস্যু বক্স, এটা আমার ভ্যানিটি, এটা আমার ফিঙ্গার রিং, দেখতেছেন আপনারা, দেখতেছেন? আচ্ছা এখন দেখেন, সে যে বললো এই ভিডিওটা তার না, এই যে আসেন লাইভ, অন লাইভ, এই যে টিস্যু বক্সটা দেখতেছেন আপনারা, টিস্যু বক্সটা আম্মু সেতানটিকে বলো কোরআন শরীফটা দিতে, যে কোরআন শরীফটা এখানে থাকতো, এই যে বক্সটা দেখতেছেন আপনারা, এই যে টিস্যু বক্সটা, এই যে লাইনটা, এই যে ফারটা, এই যে আমার রিংটা, ফিঙ্গার রিংটা দেখছেন, ফিঙ্গার রিং ভালো করে দেখেন, ফিঙ্গার রিংটা, এবং এইখানে ছিল ডয়ারে রাখছি আমি কোরআন শরীফ, সেতানটিকে বলো আমি কাজ করতেছি দিতে, এইখানে ছিল কোরআন শরীফটা, আমি এইখানে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ওর কথাগুলো ভিডিও করছি। কেন করছি ভিডিও, আসেন এবার বলি কেন করছি ভিডিও। ও আমার হাজবেন্ড, ও আমার স্বামী, ওর ভিডিও আমি কেন করব, কি কারণে করব বলেন? আমি ওর ভিডিও করার পেছনে কারণ হচ্ছে, ও বিয়ের 3 দিন পর থেকে আমার মাথা পাগল করে ফেলছে, ওর টাকা লাগবে, কি করবে, সিনেমা বানাবে, এই সিনেমা বানানোর কথা বলে সে টাকা লাগবে করে কিছু টাকা তারে দিলামও, তারপরে ভাবলাম নাটক বানাক সিনেমা না করে, সে নাটক বানানোর নাম করে সে ওই টাকারে খাইলো দাইলো উড়াইলো, এই করলো সেই করলো, কি করে না করে, পাগলামি ছাগলামি। সে বিয়ের সময় বলল তার মা নাই, তার বাপ নাই, তার বোন নাই, তার কি আরে তার কোনো আত্মীয় স্বজন নাই, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের এই স্বনামধন্য, দেখাও কোরআন শরীফটা দেখাও সুন্দর মতো বিসমিল্লাহ করে, হ্যাঁ এই যে এই সেই কোরআন শরীফটা, এই পাশটা দেখো, এই পাশটা দেখাও, হ্যাঁ এই যে আমার রজু নাই তো এখন, হ্যাঁ ঠিক আছে যাও, তো এই কোরআন শরীফটাও দেখছেন আপনারা। এখন সে যে বললো এমআই এর ফুল মিনিং কি, সে যে না এমআই বলছে, সে এতটা মানে অর্ধশিক্ষিত না শিক্ষিত আমি জানি না, সে যে এমআই বললো ওই ইন্টারভিউতে, এমআইয়ের মানেটা কি? আমাকে প্রতিদিন রাতে ওর টাকা লাগবে, বিয়ের 3 দিন পর ওরা আমাকে ভালো লাগে না, যদি জিজ্ঞেস করি কেন লাগে না, কারণ জানি না, কারণবিহীন বিয়ের 3 দিন পরে কোনো না পুরুষের কোনো নারীকে ভালো না লাগে। ও বিয়ে করার আগে আমার যারা গার্ডিয়ান ছিলেন সবাইকে বলছে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব, আমি বর্ষার সন্তানের বাবা হওয়ার জন্য বর্ষাকে বিয়ে করব। কোথায় গেল তার সব? সে আমাকে সেদিন যখন ভিডিওটা আপলোড করি, বাসায় এসে মেরে ধেরে, এই বিল্ডিংয়ের সবাই সাক্ষী আছে, ইনভেস্টিগেশন অফিসার সবার সাক্ষী নিয়ে গেছে, সবার কি বলে মা ওটাকে, মৌখিক জবানবন্দি সবার নিয়ে গেছে, হ্যাঁ মৌখিক জবানবন্দি নিয়ে গেছে সবার। আমাকে মারতে আমার মাথা, আমার তলপেট, আমার শরীর, আমি মায়ের খাই, ইচ্ছা মতো মারে, সেই মায়ের খেয়ে আমি বর্ষা কি করি জানেন, চোখ মুছে মেকআপ করে লাইভে যাই। কেন যাই? আমার সংসার চালাইতে হবে। বিয়ের আগে বলছে তার অনেক সিনেমা অনেক নাটক, সে আমাকে ডাল ভাত খাওয়াইতে পারবে, আর বিয়ের পরে তার কোনো কাজই নাই। বিয়ের পরে একটা মাত্র নাটক করছে সরি মা নাকি জানি, একটা মাত্র নাটক করছে সরি মা, ওটা 10,000 টাকা, আরও হয়তো 20-25,000 টাকা সংসারে খরচ করছে, অ্যাভারেজ হয়তো 30-40,000 টাকা এই 4 মাসে খরচ করছে। আমি থাকতাম যাত্রাবাড়ি, সেখান থেকে আমাকে নিয়ে আসলো খিলগাতে, মালিবাগ আর কি, এরিয়াও চিনি না ভালোভাবে, ড্রাইভার খুঁজে পাই না, এই শিফটিং খরচ আমার দিলাম, সব আমি করলাম। বিয়েতে 1.5 লক্ষ টাকা খরচ করলো সে, 1.5 লক্ষ টাকার মধ্যে সে কি করলো শুনেন, তার বোনরে শাড়ি, তার বোন বলতে পাতানো বোন 2 জনকে শাড়ি, নাম বলবো না আমি, তাদের সম্মানহানি করতে চাই না, আমার কিছু আত্মীয় স্বজনদের জন্য শাড়ি কাপড় এগুলা কিনলো। বিয়েতে শুধু আমাকে দিল কি জানেন, শুধু একটা নাকের নাকফুল, দাম 7,000 টাকা, আর একটা শাড়ি লাল রঙের যেটা পরে বিয়ে হয়েছে,
ওড়নাটাও আমার পিয়ার আসছে। আচ্ছা, দেনমোহরের সময় আপনারা ভিডিওতে দেখবেন লাইভের, যে দেনমোহরের সময় বলতেছিল 1 টাকার কাবিন করো, 1 টাকার কাবিন। তখন আমার এক দুলাভাই বলছে না 1 টাকার কাবিন না, 15 লাখ টাকার নিচে কাবিন হবে না। পরে আমার এক দাদা বলছে পিছন থেকে না বর্ষাপুর কথাই হবে না। আমি বলছি যা ইচ্ছা তাই করো। তখন আমি তদন্ত করার সময় পাই নাই, আমার তদন্ত করার সময় দেয়া হয় নাই, আমাকে তদন্ত করতে সেই সময়টা দেয় নাই। তার শুটিং ছিল, শুটিংয়ের মধ্যে সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ ভদ্রলোককে তারই প্রডিউসার আপা আমার বাসায় দিল, যে তার কেউ নাই দুনিয়াতে দেখার। সে অসুস্থতার ভান ধরলো। নকশিপল্লী পুরাটা রিজার্ভ করা হইলো আমার বিয়ের প্রোগ্রামের জন্য, আমি করলাম। অনেকে দাওয়াত পাইছে, আমাদের সার্কেলের অনেকে ইনভাইট দিছি। সে অসুস্থ হয়ে সেই পুরো প্রোগ্রামটা ক্যান্সেল করাইলো। ক্যান্সেল করায়া সেদিন রাতে সে আব্বু মানে আমার মা এবং খালারে ডাকলো, ডেকে নিয়ে সে বিয়ে করলো। হ্যাঁ, ডেকে নিয়ে সে কার বাসায় বিয়ে করলো? তারই কাছের আরেক বোনের বাসায়, তাদের নাম আমি বলবো না, তারই কাছের আরেক বোনের বাসায় বিয়ে করলো। এবং তখন বারবার বলছি, আমার মা বলছে বাবা তুমি সময় নাও, তুমি এতিম, তোমার বাবা নাই, তোমার কেউ নাই, তোমার একটা বোন আছে, বোনটাকে আনো। সে বলছে আমার বোন গ্রামে, এখন আনবো না, সময় মতো আনবো, এখন আমরা বিয়েটা করে ফেলি, আপনাদেরকে আমি দেখাই। সে বলে তাকে নাকি জোর করে বিয়ে করা হয়েছে অথবা ব্ল্যাকমেল করে করা হয়েছে। আপনারা দেখেন তো এই ভিডিওটাতে কোথায় মনে হচ্ছে, দেখেন তো এই ভিডিওটার মধ্যে। আমি মরে গেলে মরে যাবো, সত্যটা আপনারা জেনে নেন। ও এসে আমার মায়েরা ফেলতে পারে, আমার কোনো সমস্যা নাই। এই যে দেখেন ডালাটা, দেখেন ডালাটা, দেখেন হ্যাঁ। এই যে এখানে কোথাও মনে হচ্ছে যে, কোথাও কি মনে হচ্ছে তাকে জোর করে বিয়ে করা হয়েছে? তারপরে বিয়ের ভিডিও, এটা তো আপনারা দেখছেনই। কোথাও সে বলছে তারা যদি জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করা হইতো সে তো বুঝতেই পারতো, তাই না? আর হ্যাকের কোনো অপশন নাই আপু, যা হওয়ার হয়ে গেছে। হ্যাক এখন আপনার সন্তান, যারা এই যে কমেন্টস করছেন, আপনার সন্তানকে যদি কোলের ওপর নিয়ে বসে বলে তুই ভিডিও বানা, তখন আপনি কি করবেন? কি করবেন? কি করার আছে? যদি আমার এই ছোট্ট 2 বছরের সন্তানটা আমার জায়ানকে যদি গলা টিপে মেরে ফেলে, কি করতে পারবেন? আমার তো এই এলাকায় কেউ নাই, আমি তো ইনসিকিউর। আর তখন দেশের পরিস্থিতি তো ভালো ছিল না। গতকালই তো, তার আগের দিন সে মেরে টেরে যে বাসা থেকে বের হয়েছে, সেই বের হয়েছে পরে আমি ডিসাইড করছি আমি আর চুপ থাকবো না। আমি এখন বলবো, আমি মরে গেলে মরে যাব, আমি বলবো। আমার মায়েরা ফেললে মায়েরা ফেলবে, আমি বলবো, এনিহাও আমি বলবো। তারপরে আমি ওসির কাছে যাই, থানায় গিয়ে কথা বলি, ডিফেন্সের সাথে কথা বলার চেষ্টা করি, আর্মিদের সাথে কথা বলি। পরবর্তীতে এখন ইনসিকিউর, কারণ দেশের পরিস্থিতি ভালো না। সে আমাকে কি বলে হুমকি দেয় দেখবেন। আমি একজন সঙ্গীত শিল্পী ছিলাম, আমি আমার নিজের জবানবন্দি শুনেন আপনারা। আমার জীবন জানে না এমন কেউ আছে? বলেন, এমন কেউ আছে? সে বিবাহিত, তার পূর্বের ঘরের একটা ছেলে আছে বয়স 11, সেটাও কিন্তু আমি জানতাম না। আমি তবুও মেনে নিছি যে ঠিক আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চার বাবা হইতে পারলে আমি না হয় ওর বাচ্চার মা হইলাম। সে আমাকে উঠতে বসতে কথা বলতে যখন তখন তোরে ছেড়ে দিলাম, তোরে ভাল লাগে না, তোরে এই লাগে না, তোরে সেই লাগে না, প্রতিটা এভিডেন্স আছে, আমি সব দিব। তার শুধু মানে আমার যারা নাকি তার সাথে খারাপ ব্যবহার করে, আমার বাসার হেল্পিং হ্যান্ড তার সাথে খারাপ ব্যবহার করে, আমি আওয়ামী লীগ করি, ও শিবির করে, ও আমাকে মাইরা ফেলবে, ও আমার বিল্ডিংয়ের গার্ডদেরকে হুমকি দেয় মাইরা ফেলবে। এত সোজা? আমি মেয়ে সারাটা জীবন কাজকর্ম করে, আমার বাবা, আমার মা, আমার 2টা বাচ্চা উপার্জন করে 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 আজকে এখানে। সারা জীবন মেয়েদের আমি ইন্সপায়ার করে গেছি, আমি সাহস দিছি, আমি অসহায়ের মতো চিৎকার করে দুমড়ে কাঁদছি। মারতে মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে। এমন মারতো, বিছানা থেকে লাথাইতে আমাকে নিচে ফেলাই দিছে। আমি শুধু আল্লাহরে বলতাম, আল্লাহ আমারে ধৈর্য দাও, আল্লাহ আমারে রাস্তা দেখাও, আল্লাহ আমারে রাস্তা দেখাও, পরিবেশ স্বাভাবিক হোক। দেশের অবস্থা ভালো না, পরিবেশ স্বাভাবিক হোক। আমি কোথায় গেলে বিচার পাবো? ও আমাকে কোরআন শরীফ ছুঁয়া কসম কাটাইছে যে আমি যেন কোনোভাবেই আমার ভাই
যে আমার গার্ডিয়ান হিসেবে বিয়েতে ছিল তার সঙ্গে যোগাযোগ না করি। আপু ওই অডিওটা মিথ্যে বলছি, কারণ ওই অডিওটা আমাকে মিথ্যে বলতে বাধ্য করছে। আপনার সন্তান যখন মৃত্যুর মুখে আপনি দেখবেন অনেক অস্বাভাবিকভাবে, তখন আপনি কি করবেন? যখন দেখবেন জীবনের হুমকি, তখন আপনি কি করবেন? আগে তো সেফটি সিকিউরিটি ফার্স্ট। আমি তো একা না, আমি তো আর একা বিয়ে করি নাই। সে আরেকটা ইন্টারভিউতে গিয়ে বসছে, এই যে বলতেছি আপনারা লিখছেন আমার ভাই কই, আমার ভাইয়ের সাথে যেন আমি যোগাযোগ না করি। পবিত্র কোরআন শরীফ ধরায়া আমার শপথ করাইছে আমি যেন আমার ভাইয়ের সাথে যোগাযোগ না করি। পবিত্র কোরআন শরীফ হাতে ধরায়া সে আমারে বলছে আমি যেন আমার ভাইয়ের সাথে যোগাযোগ কোনোভাবে না করি। আমি বলতে পারিনি আমার ভাইকে যে ভাই আমারে মারতেছে। আমার ভাই যদি জানতো, আমার ভাই ছুটে আসতো। আমি বলতে পারি নাই। আমার এক দাদা, যে দাদা বিয়েতে ছিল, নিজে আয়োজন করছে, সব করছে, খুশি হয়েছে, সেই দাদা পর্যন্ত আমাকে সেই দাদার কাছ থেকেও সরানো হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি এখন সেই ব্র্যান্ডের লাইভও করি না। আমাকে কোরআন ধরায়া যে হয় সংসারও করবি নাহলে এগুলা করবি। আচ্ছা ঠিক আছে, ওকে সংসার করব, আমি সংসারও করব, আমি আমার ভাইয়ের সাথেও যোগাযোগ করব না, আমি আমার দাদার সাথেও যোগাযোগ করব না, আমি কারোর সাথে কোনো কিছু যোগাযোগ করব না, তারই সাথে আমি সংসারও চালাবো, আমি উপার্জনও করব, আমি তার পছন্দের জিনিস আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে গিয়ে আড়ং থেকে লারিফ থেকে কিনে দিব। যেই পাঞ্জাবিটা, কালো পাঞ্জাবিটা পরে সে ইন্টারভিউ দিচ্ছে, সেইটাও ওই ইন্টারভিউ দেওয়ার 2 দিন আগে গিয়ে আমি কিনে নিয়ে আসছি। তার পছন্দের ইলিশ মাছ তার টেবিলে থাকতে হবে, তার পছন্দের লাউ প্রতিদিন তার টেবিলে থাকতে হবে, তার পছন্দের লাউ, তার ইলিশ মাছ প্রতিদিন খাদ্য তালিকায়। আমি আমার হেল্পিং হ্যান্ডের ছাড়া আমি কোনো দিন কিচেনেও যাই নাই। এটা অহংকার না, কিচেনে যাই নাই। হাজব্যান্ডকে খুশি করার জন্য নিজে রান্না করছি, যে ঠিক আছে খাক। আমি এখন জীবন্ত লাশ হয়ে গেছি, আমাকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিচ্ছে। আমি একটা প্রোগ্রামে গিয়ে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সেই ছবি দিয়ে আমাকে হুমকি দিছে, সেই ছবি দিয়ে জাতির কাছে বলবে আমি এই করি সেই করি। আরে ভাই, জাতি কি এত অন্ধ জাতি দেখবে, আমার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, আমার ইনকাম সোর্স দেখবে, আমার কাজ দেখবে, আমার পরিশ্রম দেখবে, তারপরে তো আমাকে ক্রিমিনাল সাজাবি, আগেই আমার ক্রিমিনাল সাজাবি? এত সহজ পৃথিবী? সেদিনও টাকা চাইছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে, আপন মামাতো ভাইয়ের বিয়ে, পৃথিবীর সব, মানে এটা আমি আমার অ্যাক্সিডেন্টের পরে আমি কারো বিয়েতে অ্যাটেন্ড করি নাই, আমার জীবনে হয় নাই। আমার আপন মামাতো ভাইয়ের বিয়ে, সেই বিয়েতে আমি যাইতে পারি নাই, আমরা যাইতে দেয় নাই। সেই বিয়েতে গেলে, সেই বিয়েতে যেতে হলে তাকে 3 লক্ষ টাকা দিতে হবে আমাকে, 3 লক্ষ টাকা দিতে হবে তাকে অনেকভাবে। তার একমাত্র গার্ডিয়ান বিয়েতে ছিল হেলেনা আপা উঠতে বসতে তাকে 1000 বার বোঝাইছে, রাসেল তুমি শান্ত হও, রাসেল তুমি কেন এগুলা করো, রাসেল তুমি কেন এইসব করতেছো, কেন তুমি মেয়েটাকে কষ্ট দিছো, কেন তুমি মেয়েটাকে কষ্ট দিতেছো, রাসেল তুমি কি সাইকো, তুমি এরকম কেন করো, মেয়েটার গায়ে হাত তুলো কেন। প্রথম আমাকে গায়ে হাত তুলে তখন আপা হজে গেছে, আমি তাকে জানাই। তারপরে একজন নায়িকার বাসায়, সেখানে একবার বসা হয়। আপু আমি অ্যাকশন নিছি রে আপু, নিছি, এই যে আমি অ্যাকশন নিছি। এখন সে পলাতক, কিন্তু আমাকে সে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে সে জেলে যাবে। হ্যাঁ, আমাকে মেরে সে জেলে যাবে। সে আমার ভাইয়ের সাথে, যেই আমার টুনটুনি মা, আমি আমার এই মেয়েটা, আমার বড় মেয়েটা, আমার ভাইয়ের মেয়েটা, যেই মেয়েটাকে আমি আমার কলিজা দিয়ে, আমার জান দিয়ে ভালোবাসি, সেই মেয়েটার সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই। দিন নাই রাত নাই, প্রতিদিন আমাকে মারছে। যারা বলতেছেন বিয়ে করছেন লজ্জা নাই, বিয়ে করতে লজ্জা কি? লজ্জা তো সেইটা যেটা হচ্ছে গিয়ে আল্লাহ নারাজ হয়, আল্লাহ যেটাতে হারাম সম্পর্ক, সেটা লজ্জা বিয়েতে কেন হবে? এটা তো হালাল। আমি আমার সন্তানদের জন্য বাবা, এক কথায় উত্তর। সে আমাকে প্রস্তাব দিছে, আমি বলছি তার নিজের মুখের কথা, আপনারা শুনেন। সে আমাকে প্রস্তাব দিছে, আমি কি বলছি? যে আমাকে বিয়ে করতে হবে, আমার কাছে সব আছে, পাই টু পাই সব আছে। সে এখন নানানভাবে, নানান চক্র করে, মা ভিডিওটা কই? ও আছে, হ্যাঁ আমি আপনাদেরকে শুনাই, আপনারা শুনেন, আপনারা জানেন আমি মরে গেলে, আমার মেরে ফেললে আপনারা প্রতিবাদ যদি করেন করেন। আমি যখন আমাদের প্যানেল পরিচালনা দেখি অবসরে, আমি দেখলাম যে ওর ইয়ার নিচে যারা পড়া, আমার
সবাই জানে রাসেল একজন আবেগ প্রবণ মানুষ। তো আমি এটা দেখার পর আমি রত্নারে বললাম যে মেয়েটা অসহায়, আমি ওর বিয়ে করতে চাই। রত্না আমার জানা যে আমার হ্যাঁ, ওই যে শুনছেন, প্যানেল পরিচিতির প্রোগ্রামে আমাকে দেখছে, দেখে সে বিয়ের প্রস্তাব দিছে, তাও কার কাছে? নায়িকা রত্নাপার কাছে। রত্নাপা তখন হাত ছাড়া দিছে, এবং রত্নাপা এটাও বলছে আপনার মতো লোকের বর্ষা বিয়ে করবে। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন দেখেন, হলো শুনেন। রাসেল মিয়ার সঙ্গে বর্ষা চৌধুরীর পরিচয়টা কিভাবে, তাদের কাহিনীটা আসলে কি, তাহলে শুনে আসি। পরে আমি যে আমাদের শিল্পী সমিতির ইলেকশনের দিন, প্রথম দিন, আমি তো বর্ষারে কখনোই দেখি নাই। আমি নির্বাচনের দিন হুট করে আমি তো যেগুলো মামলার একটা কাগজটা প্রোগ্রামে নিয়ে সবার দায়িত্ব আমি নিয়ে থাকি, যেমন আসছেন, বসেন, কি খাবেন, আমি নিজেই কফি এনে দেই, চা এনে দেই, মানে ওয়াটারের মতো। পরে হঠাৎ করে আমি বর্ষারে দেখি, দেখার পরে আমার পাশে আমার বোন রত্না কবির, আমি ওরা দেখার পর আমার যদি মানে হঠাৎ করে আমার একটা ধাক্কা লাগলো, পরে আমি ইয়ার হাতটা ধরে আমি মেয়েটার বিয়ে করতে চাই। পরে আবার রত্না আপু বলতেছে জান আপনি মজা করেন, আপনি না সিরিয়াসলি। পরে দেখলাম যে রত্না আপু এটা কোনো গুরুত্ব দিল না। পরে আমি এই প্রথম, আমার জীবনের প্রথম, আমি ওনার ফেসবুক আইডিটা আমি নেই। আমি বললাম যে দেখেন আপনার ফেসবুক আইডিটা আমাকে একটু দিবেন। উনি বলছেন আপনারা যে নিতে স্ক্রিন পারেন। রেকর্ড করে রাখেন, এটা ডিলিট ফেসবুক হবে না। আইডিটা দেওয়ার পরে আমি যদি মরে না যাই, আমি আমার যদি রাতে মেরে না বলে ফেলে, দিছি, আসসালামু আলাইকুম। আর আমার ও, লাইভ আমি যদি 2-3 ডিলিট পরে না, আমাকে মানে reply দিছে। পেজ যদি হ্যাক না এরপরে করে। আস্তে আস্তে কথা বলতে বলতে পরে এই তো আজকের দিন অলমোস্ট। আচ্ছা, তারপরে সে যে আরেকটা ইন্টারভিউতে কি বলছে দেখেন। বর্ষার বিয়ে এবং বাচ্চা এগুলো আমি আস্তে আস্তে পরে জানি। তারপরেও বর্ষার সুন্দর আচরণ, ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করে। একটা পর্যায়ে আমি প্রথমে আমি কিন্তু না করছিলাম যে না আমি বিয়েটা করবো না। পরবর্তীতে আমার প্রতি বর্ষার ভালোবাসা এবং আমার প্রতি তার বলেন। আগ্রহ দেখে আমার প্রতি বর্ষার ভালোবাসা, হ্যাঁ, এই যে কথাটা বলছে, এই পৃথিবীর যারা মোবাইল ইউজ করে, কে আছে যে জানে না আমার 2টা সন্তান আছে? কে আছে জানে না যে আমার স্বামী মারা গেছে? কে জানে না? আগের ভিডিওটা ডিলিট করানো হয়েছে আমাকে দিয়ে। লাইভটা তোমরা রেকর্ড করে রাখো, আজকের লাইভটা আমার মেরে ফেলবে, ড্যাম শিওর আমাকে মেরে ফেলবে। সে কি ছবি, সে যেই ছবিগুলো দিছে, সেই ছবিগুলো হচ্ছে বিভিন্ন গানের অনুষ্ঠানে, আজকে থেকে ধরো 10 বছর আগের গানের অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে যখন নাকি আমি যেতাম, সেখানে সাংবাদিকদের সাথে ছবি, নর্মালি ফুল দিতেছি ছবি, দাঁড়ায় আসছি ছবি, সেই সব ছবি দিয়ে সে আমাকে হুমকি দিচ্ছে। জাতির কাছে সে বলবে, কি বলবে জাতির কাছে? হ্যাঁ বলতে পারে, অনেক কিছু বলতে পারে, কি বলবে?